ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্পেলিং বা বানান নিয়ে যদি কেউ একটু গভীরভাবে চিন্তা করে। হ্যাঁ, মানে রীতিমতো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ঠিক তাই। মানে পুরো ব্যাপারটা একটা বিশাল গোলক ধাঁধার মতো। ধরুন একটা খুব ক্লাসিক উদাহরণ দিই। টাফ, দো আর থ্রু, এই তিনটে শব্দ পাশাপাশি রাখলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। রাইট, প্রত্যেকটা শেষেই কিন্তু ওই OUGH লেটার কম্বিনেশনটা আছে। হ্যাঁ, কিন্তু উচ্চারণ করার সময় আমরা কি করছি? টাফের ক্ষেত্রে আমরা বলছি একটা ফ সাউন্ড, দোয়ের ক্ষেত্রে উচ্চারণ করছি ও, আর থ্রু এর ক্ষেত্রে বলছি উ। কাগজে কলমে একদম সেম জিনিস, অথচ বাস্তবে সাউন্ডগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। এক্স্যাক্টলি। তো কেন এমন হয়? মানে একটা ভাষার লিখিত রূপ আর তার উচ্চারণের মধ্যে এত বড় ফারাক কিভাবে তৈরি হলো? এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আজকের এই ডিপ ডাইভে আমরা স্পিচ প্রোডাকশনের একটা চমকপ্রদ দুনিয়ায় প্রবেশ করব। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল দি অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ ইংলিশ ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি নামের একটা সোর্স মেটেরিয়াল। হুম, অসাধারণ একটা ফ্রেমওয়ার্ক এটা। আর আমাদের মিশন হচ্ছে স্পেলিংয়ের এই বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে মানুষ কিভাবে শব্দ তৈরি করে তার পেছনের জীবগান, শরীরবৃত্তীয় মেকানিজম আর পুরো সিস্টেমটাকে ডিকোড করা। তো কথা বলাটাকে আমরা প্রতিদিনের জীবনে এত স্বাভাবিক একটা কাজ হিসেবে ধরে নিই যে এর পেছনের মেকানিজমটা নিয়ে আলাদা করে ভাবার সময় কিন্তু আমাদের হয় না। একদমই না, মনে হয় যেন মুখ খুললাম আর শব্দগুলো এমনি এমনি বেরিয়ে এলো। রাইট, কিন্তু এই ফ্রেমওয়ার্কটা যখন আমরা অ্যানালাইজ করি তখন পরিষ্কার বোঝা যায় যে একটা খুব সাধারণ শব্দ, ধরুন ব্যাট বা ক্যাট, উচ্চারণ করার সময়ও আমাদের শরীর আর মস্তিষ্ক সেকেন্ডের ভগ্নাংশে কতটা জটিল এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। মানে ইটস ইনক্রেডিবলি কমপ্লেক্স। হ্যাঁ, এবং এই পুরো ব্যাপারটাকে লিঙ্গুইস্টিক্সে খুব সুন্দরভাবে দুটো আলাদা ডিসিপ্লিনে ভাগ করা হয়েছে, ফোনেটিক্স আর ফোনোলজি। এই দুটো টার্ম শুনতে তো একদম কাছাকাছি মনে হয়, কিন্তু এদের কাজের জায়গাটা নিশ্চয় আলাদা। হ্যাঁ, বেশ আলাদা। কারণ আমরা একদিকে বলছি ফিজিক্যাল সাউন্ডের কথা, আরেকদিকে বলছি ভাষার নিয়মের কথা। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। দ্য ইনভেস্টিগেশন অফ হিউম্যান ভোকাল কমিউনিকেশন মূলত এই দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। প্রথমে আসি ফোনেটিক্সের কথায়। ওকে। ফোনেটিক্স হল সাউন্ড প্রোডাকশনের একদম ভৌত বা ফিজিক্যাল প্রক্রিয়া। এটা পুরোপুরি এম্পিরিক্যাল বেসিসে কাজ করে। মানে ফিজিক্যালি আমরা যা করছি তাই। এক্স্যাক্টলি, অর্থাৎ একজন মানুষ তার ফুসফুস, গলা, জিভ আর ঠোঁট ব্যবহার করে ঠিক কিভাবে একটা সাউন্ড তৈরি করে, সেই সাউন্ড ওয়েভগুলো বাতাসের মধ্যে দিয়ে কিভাবে ট্রাভেল করে, আর আমাদের কানের পর্দা সেটা কিভাবে রিসিভ করে। ওয়াও, পুরো চেনটা। হ্যাঁ, এই পুরো বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল চেইনটাই হলো ফোনেটিক্সের আলোচনার বিষয়। এর মূল একক বা বেসিক ইউনিট হলো ফোন, আর এই ফোন হলো সার্বজনীন। সার্বজনীন বলতে? মানে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার মানুষের ভোকাল ট্র্যাক্ট এই সাউন্ডগুলো তৈরি করতে সক্ষম। ও আচ্ছা, ফোনেটিক্স যদি ফিজিক্যাল আর সার্বজনীন হয়, তাহলে ফোনোলজি জিনিসটা কি? এটা কি ব্রেনের ভেতরের কোনো ব্যাপার? ঠিক ধরেছেন, ফোনোলজি অপারেটস অ্যাট আ মাচ হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। এটা হলো ব্রেনের ভেতরের একটা অ্যাবস্ট্রাক্ট সিস্টেম বা ভাষাভিত্তিক নিয়ম। হ্যাঁ। ফোনেটিক্স আমাদের বলছে যে মানুষের ভোকাল ট্র্যাক্ট কয়েকশো আলাদা আলাদা সাউন্ড তৈরি করতে পারে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট ভাষা, যেমন ধরুন ইংরেজি বা বাংলা, সেই কয়েকশো সাউন্ড তো আর ব্যবহার করে না। না, সব তো লাগে না। রাইট, তারা সেখান থেকে হয়তো 40 বা 50টা সাউন্ড বেছে নেয়। এই বেছে নেওয়া সাউন্ডগুলো কিভাবে জোড়া লেগে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে, সেই নিয়মটাই হলো ফোনোলজি। মানে এটা সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক। একদম। এর মূল একক হলো ফোনিম, যা হলো একটা ভাষার সবচেয়ে ছোট অর্থবহ ইউনিট। যেমন ধরুন ইংরেজিতে ব্যাট আর প্যাট শব্দ দুটোর অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে শুধুমাত্র বি এবং পি ফোনিমের পার্থক্যের কারণে। এই পুরো কনসেপ্টটাকে আমি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। ফোনেটিক্স হলো অনেকটা বাড়ি বানানোর কাঁচামাল বা লেগো ব্লকের মতো। লেগো ব্লক, দারুণ অ্যানালজি। মানুষের ভোকাল ট্র্যাক্ট হলো সেই ফ্যাক্টরি যা পৃথিবীর যে কোনো জায়গায় বসে একই রকম লেগো ব্লক তৈরি করতে পারবে। আর ফোনোলজি হলো সেই ব্লকগুলো দিয়ে একটা নির্দিষ্ট ডিজাইনের বাড়ি বানানোর ব্লুপ্রিন্ট বা নকশা। রাইট।
ব্রেইন ওই ব্লুপ্রিন্ট দেখে ডিসাইড করছে কোন লেগো ব্লকের পর কোনটা বসালে একটা অর্থপূর্ণ কাঠামো তৈরি হবে আর কোনটা বসালে সেটা স্রেফ নয়েজ বা কোলাহল মনে হবে। এই লেগো অ্যানালজিটা দিয়ে ফিজিক্যাল সাউন্ড আর মেন্টাল ফ্রেমওয়ার্কের পার্থক্যটা খুব সহজে বোঝা যায়। ভাষাবিদরা অনেক সময় এই সম্পর্কটাকে পারোল এবং ল্যাঙ্গের পার্থক্য হিসেবে ব্যাখ্যা করেন। পারোল আর ল্যাঙ্গুয়েজ মানে একটা অ্যাকচুয়াল স্পিচ আর অন্যটা ভেতরের সিস্টেম। হ্যাঁ, ফোনেটিক্স আমাদের সেই মেটেরিয়াল দিচ্ছে, আর ফোনোলজিক্যাল রুলস সেগুলোকে সাজিয়ে একটা ভাষার সাউন্ড স্ট্রাকচার তৈরি করছে। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। কি রকম? এই কাঁচামাল আর ব্লুপ্রিন্টের মাঝখানের সীমারেখাটা কিন্তু পাথরে খোদাই করা নয়। অনেক সময় ব্রেন খুব ছোটখাটো ফিজিক্যাল ভ্যারিয়েশনগুলোকে সম্পূর্ণ ইগনোর করে। ওয়েট, রিয়েলি? ফিজিক্যাল ভেরিয়েশন ইগনোর করে মানে? ব্রেন কি ইচ্ছা করে কিছু সাউন্ড শুনতে ভুল করে? ভুল করে না, বরং বলা যায় ফিল্টার করে। এটাকে বলা হয় অ্যালোফোনস। একটা ছোট ফিজিক্যাল এক্সপেরিমেন্ট করা যাক। আচ্ছা, করি। হাতের তালুটা মুখের একদম সামনে এনে যদি ইংরেজিতে পিন শব্দটা উচ্চারণ করা হয়, তাহলে হাতের তালুতে বাতাসের একটা ছোট ধাক্কা বা পাফ অফ এয়ার অনুভব করা যাবে। আমি একটু ট্রাই করে দেখি। পিন, হ্যাঁ, বেশ ভালোই বাতাস বেরোলো। এটাকে বলে অ্যাসপিরেশন। এবার যদি স্পিন শব্দটা উচ্চারণ করা হয়, তাহলে কিন্তু ওই বাতাসের ধাক্কাটা আর হাতে লাগবে না। আবার ট্রাই করি। স্পিন। আরে তাই তো, পি এর পর কোনো এক্সট্রা বাতাস বেরোলো না। মজার না বিষয়টা? ফিজিক্যালি এই দুটো পি সাউন্ড তো তাহলে একদম আলাদা। ফিজিক্যালি বা ফোনেটিক্যালি এরা আলাদা সাউন্ড, কিন্তু একজন ইংরেজি স্পিকারের ব্রেন এই ফিজিক্যাল পার্থক্যটাকে পাত্তাই দেয় না। মানে ব্রেন এটা ইগনোর করে? হ্যাঁ, ব্রেনের ফোনোলজিক্যাল সিস্টেম এই দুটো সাউন্ডকেই একই পি ফোনিমের আন্ডারে ফেলে দেয়, কারণ এই বাতাসের পার্থক্যের কারণে ইংরেজিতে শব্দের অর্থ বদলে যায় না। ওয়াও! ব্রেন খুব স্মার্টলি ফিজিক্যাল ডিটেলস ছেটে ফেলে শুধু মূল অর্থটাতে ফোকাস করে। দ্যাট ইজ ফ্যাসিনেটিং। মানে ব্রেন অটোমেটিকভাবে নয়েজ ক্যান্সেলেশন হেডফোনের মতো কাজ করছে। এক্স্যাক্টলি। তো এই যে আমরা কাঁচামাল বা লেগো ব্লকসগুলোর কথা বলছি, মানে এই যে ফিজিক্যাল সাউন্ডগুলো আমরা তৈরি করি, এগুলোর আসল সোর্সটা কোথায়? বাতাস ছাড়া তো আর সাউন্ড তৈরি হওয়া সম্ভব না। একদমই না। সাউন্ড প্রোডাকশনের জন্য সবার আগে আমাদের একটা এনার্জি সোর্স দরকার, আর সেই এনার্জিটা আসে বাতাস থেকে। রাইট। ইংরেজি সহ পৃথিবীর বেশিরভাগ ভাষার সাউন্ড তৈরি হয় পুলমনিক ইগ্রেসিভ এয়ার স্ট্রিম মেকানিজমের মাধ্যমে। নামটা তো বেশ ভারী। কি? আসলে বিষয়টা সিম্পল। এখানে পুলমনিক শব্দটা এসেছে ফুসফুস থেকে, আর এগ্রেসিভ মানে হলো বাতাস বাইরের দিকে বেরিয়ে যাওয়া। ও আচ্ছা। ফুসফুস যখন সংকুচিত হয় তখন বাতাস শ্বাসনালী বা ট্রেকিয়া দিয়ে উপরের দিকে উঠতে থাকে, আর এই বাতাসের ফ্লোটাই হলো আমাদের কথা বলার মূল জ্বালানি। আচ্ছা। এগ্রেসিভ মানে যদি বাতাস বেরিয়ে যাওয়া হয়, তার মানে ইংগ্রেসিভ বা বাতাস ভেতরে নেওয়ার সময়ও কি কথা বলা সম্ভব? মানে আমরা শ্বাস নেওয়ার সময় কথা বলি না কেন? শ্বাস নেওয়ার সময় কথা বলা বা ইনগ্রেসিভ সাউন্ড তৈরি করা ফিজিক্যালি সম্ভব। সত্যি? হ্যাঁ, এবং পৃথিবীর খুব সামান্য কিছু ভাষায় এর ব্যবহার আছেও। কিন্তু সমস্যা হলো শ্বাস নেওয়ার সময় আমাদের ভোকাল ট্র্যাক্ট খুব বেশি বাতাস ধরে রাখতে পারে না। মানে দম ফুরিয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তাই দীর্ঘ সময় ধরে কথা বলা কঠিন হয়ে যায়। ফুসফুস থেকে বাতাস বের করার সময় আমরা অনেক বেশি কন্ট্রোল পাই, যে কারণে বিবর্তনের সাথে সাথে মানুষ বাতাস ছাড়ার সময় কথা বলতেই বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। মেক সেন্স। তো ফুসফুস থেকে বাতাস ওপরের দিকে উঠছে, এরপর সেই বাতাসটা কোথায় যাচ্ছে? পুরো ভোকাল ট্র্যাক্ট কি তখন একটা বাঁশি বা অর্গান পাইপের মতো কাজ শুরু করে? অর্গান পাইপের কনসেপ্টটা এখানে খুব প্রাসঙ্গিক। ফুসফুস থেকে শ্বাসনালী দিয়ে উপরে উঠে বাতাস প্রথমেই ল্যারিংস বা যেটাকে আমরা অ্যাডামস অ্যাপল বলি সেখানে এসে ধাক্কা খায় গলার ঠিক মাঝখানটায়। হ্যাঁ, এই ল্যারিংসের ভেতরেই থাকে আমাদের ভোকাল ফোল্ড বা ভোকাল কর্ড। এটাই হলো সাউন্ডের আসল সোর্স। এই ভোকাল ফোল্ড জিনিসটা আসলে কি? এটা কি দুটো তারের মতো যেমনটা গিটার বা বেহালায় থাকে? এটাকে তারের চেয়ে বরং দুটো পেশিবহুল পর্দার মতো চিন্তা করা ভালো। পর্দা? হ্যাঁ, এই পর্দা দুটোর মাঝখানের ফাঁকা জায়গাটুকু হলো গ্লটিস। বাতাস যখন এই গ্লটিস দিয়ে পাস করে, তখন ভোকাল ফোল্ডগুলোর পজিশনের উপর ভিত্তি করে সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স নির্ধারিত হয়। মানে পজিশন চেঞ্জ হলে সাউন্ড চেঞ্জ হয়? এক্স্যাক্টলি। যদি ভোকাল ফোল্ডগুলো রিল্যাক্সড থাকে এবং একে অপরের থেকে দূরে থাকে, তখন গ্লটিস পুরোপুরি খোলা থাকে। ফুসফুসের বাতাস তখন কোনো বাধা ছাড়াই একদম চুপচাপ বেরিয়ে যায়। কোনো সাউন্ড হয় না তখন। এর ফলে তৈরি হয় ভয়েসলেস সাউন্ড, যেমন পি, টি,
এস। আর যদি ভোকাল ফোল্ডগুলো কাছাকাছি থাকে? তখন বের হতে যাওয়া বাতাসের চাপে ওই পর্দা দুটো খুব দ্রুত কাঁপতে থাকে। এই কম্পনের ফলেই তৈরি হয় ভয়েস বা ভয়েসড সাউন্ড, ও আচ্ছা। যেমন সব ভাওয়েল এবং বি, ডি, জেডের মতো কনসোনেন্টগুলো। এই ভাইব্রেশনটা এতটাই তীব্র হয় যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে ভোকাল ফোল্ড সেকেন্ডে প্রায় ১২০ বার কাঁপে, আর নারীদের ক্ষেত্রে সেটা সেকেন্ডে প্রায় ২২০ বার। মাই গড, এতবার? গলার উপর আঙুল রাখলে কিন্তু এই ভাইব্রেশনটা খুব স্পষ্ট ফিল করা যায়। হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি দেখছি। কেউ যদি গলা ধরে লম্বা করে সাউন্ড করে, তখন গলার ভেতরে কোনো ভাইব্রেশন থাকে না, কারণ এটা ভয়েসলেস। কিন্তু সাউন্ডটা চেঞ্জ করে যেই করা হয়, সাথে সাথে গলার ভেতরে একটা ক্লিয়ার বাজিং ফিল হয়। রাইট, কারণ ভোকাল ফোল্ডগুলো তখন সেকেন্ডে শত শতবার কাঁপছে। অসাধারণ। এই কম্পিত বাতাসটাই এরপর সুপ্রাগ্লটাল ভোকাল ট্র্যাক্টে ঢোকে, যার মধ্যে আছে আমাদের গলা, মুখগহ্বর আর নাকের ভেতরের অংশ। সেই অর্গেন পাইপের মতো? হ্যাঁ, অর্গেন পাইপের ওই অ্যানালজিতে ফিরে গেলে এই অংশগুলো হলো রেজোনেটর বা সাউন্ড চেম্বার। এগুলো মূল সাউন্ডটাকে অ্যাম্প্লিফাই এবং ফিল্টার করে নির্দিষ্ট আকার দেয়। আচ্ছা। আর এই ফিল্টারিংয়ের কাজটা করে আমাদের আর্টিকুলেটরগুলো। এদের মধ্যে কিছু আছে অ্যাক্টিভ আর্টিকুলেটর, যেগুলো ইচ্ছামতো মুভ করানো যায়, যেমন আমাদের জিভ বা ঠোঁট। বুঝতে পারছি। আর কিছু আছে প্যাসিভ আর্টিকুলেটর, যেগুলো স্থির থাকে, যেমন দাঁত বা দাঁতের পেছনের শক্ত তালু, যাকে অ্যালভিওলার রেজ বলা হয়। এই আর্টিকুলেটরগুলোর কাজ তো তাহলে ওই বাঁশির বিভিন্ন ছিদ্র বন্ধ করা বা খোলার মতো? একদম। তবে এই মুখগহ্বর আর নাকের সংযোগস্থলে আরেকটা ইন্টারেস্টিং সুইচ আছে। সুইচ? কোথায়? আমাদের মুখের একদম পেছনের দিকে শক্ত তালুর পরে ভেলাম বা সফট প্যালেট নামের একটা অংশ আছে। সাধারণত কথা বলার সময় এই ভেলামটা উপরের দিকে উঠানো থাকে, ফলে নাকের প্যাসেজটা বন্ধ হয়ে যায় আর বাতাস শুধু মুখ দিয়ে বেরোয়। আচ্ছা। কিন্তু যখন আমরা এম, এন বা এনজি এর মতো নেজাল সাউন্ড তৈরি করতে চাই, তখন এই ভেলামটা নিচে নেমে যায়। তখন বাতাস মুখ দিয়ে বেরোতে না পেরে নাক দিয়ে বেরিয়ে আসে আর একটা অন্যরকম রেজোনেন্স বা অনুরণন তৈরি করে। এটাও কিন্তু ফিজিক্যালি টেস্ট করে দেখা যায়। কেউ যদি সাউন্ড করতে করতে হঠাৎ করে নাক চেপে ধরে, সাউন্ডটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে, কারণ বাতাস বেরোনোর একমাত্র রাস্তাটা তখন ব্লকড হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। শুরু করে ল্যারিংস, তারপর জিভ, ঠোঁট আর ওই সুইচ, ভেলাম সব মিলে যে এত এত সাউন্ড তৈরি করছে, সেগুলোকে নিশ্চয়ই কোনো ক্যাটেগরিতে ফেলা যায়, কারণ কনসোনেন্ট আর ভাওয়েলের তৈরি হওয়ার প্রক্রিয়া তো এক হওয়ার কথা না। অবশ্যই আলাদা। কনসোনেন্টগুলোকে মূলত ৩টি স্পেসিফিক প্যারামিটারে ভাগ করা যায়। প্রথমত ভয়েসিং, অর্থাৎ ভোকাল কর্ড কাঁপছে কিনা, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ওই যে সা আর জ এর পার্থক্য। হ্যাঁ। দ্বিতীয়ত প্লেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ বাতাসটা ঠিক কোথায় বাধা পাচ্ছে। যেমন দুটো ঠোঁট একসাথে মিলে বাতাস বাধা দিলে সেটা বিলেবিয়াল, যেমন পি বা বি। জিভের ডগা দাঁতের পেছনের অংশে বাধা দিলে সেটা অ্যালভিওলার, যেমন টি বা ডি। আর গলার পেছনের দিকে হলে? জিভের পেছনের অংশ সফট প্যালেটে বাধা দিলে সেটা ভেলার, যেমন কে বা জি। আচ্ছা, স্থান তো বুঝতে পারলাম, কিন্তু বাধাটা কিভাবে দেওয়া হচ্ছে সেটাও তো একটা ফ্যাক্টর, তাই না? সেটাই হলো তৃতীয় প্যারামিটার, ম্যানার অফ আর্টিকুলেশন। বাতাসটা কি পুরোপুরি আটকে গিয়ে হঠাৎ একটা ছোট্ট বিস্ফোরণের মতো বের হচ্ছে? যেমন প বলার সময় হয়। হ্যাঁ, যদি তাই হয় তবে সেটাকে বলে স্টপস বা প্লোজিভস, যেমন প, ট, ক। নাকি বাতাসটা পুরোপুরি না আটকে খুব সরু একটা জায়গা দিয়ে ঘর্ষণ তৈরি করে বেরোচ্ছে, সেরকম হলে তাকে ফ্রিকেটিভস বলা হয়, যেমন ফ, স, ভা। তার মানে কনসোনেন্টগুলো হলো অনেকটা ফিজিক্যাল বা ডিজিটাল সুইচের মতো। হয় বাতাস পুরোপুরি বন্ধ, নয়তো সরু একটা চ্যানেল দিয়ে ঘর্ষণ তৈরি করে বেরোচ্ছে। কিন্তু ভাওয়েল তো এমন না। ভাওয়েল উচ্চারণ করার সময় তো বাতাস কোথাও আটকায় না। কনসোনেন্টের ঠিক বিপরীত দিকেই আছে ভাওয়েলস বা ভাওয়েল। কনসোনেন্ট তৈরির সময় বাতাস ভোকাল ট্র্যাক্টের কোথাও না কোথাও উল্লেখযোগ্যভাবে বাধা পায়, কিন্তু ভাওয়েল তৈরি হয় সম্পূর্ণ খোলা ভোকাল ট্র্যাক্টে। কোনো বাধা ছাড়াই? হ্যাঁ, ফুসফুস থেকে বাতাস বেরিয়ে একদম বিনা বাধায় ঠোঁট পর্যন্ত চলে আসে। যদি বাতাস কোথাও বাধাই না পায়, তাহলে এতগুলো আলাদা আলাদা ভাওয়েল সাউন্ড কিভাবে তৈরি হয়? ই, আ, উ, এই সাউন্ডগুলোর মধ্যে পার্থক্য তো অনেক। ভাওয়েল তৈরি করার প্রক্রিয়াটা হলো অনেকটা
মিউজিক মিক্সারের ভলিউম স্লাইডারের মতো, যেখানে কোনো ফিক্সড পয়েন্ট নেই বা ডিজিটাল অন অফ সুইচ নেই। এটা একটা কন্টিনিউয়াম বা নিরবিচ্ছিন্ন স্কেলের উপর নির্ভর করে। স্লাইডারের মতো? হ্যাঁ, বাতাস বাধা না পেলেও জিভ এবং ঠোঁট মিলে মুখের ভেতরের ফাঁকা জায়গাটার আকার বা শেপ পরিবর্তন করে দেয়। ভাউল মূলত 3টি জিনিসের উপর নির্ভর করে। কি কি? 1. জিভের উচ্চতা বা হাইট, জিভ কি তালুর কাছাকাছি নাকি নিচে। 2. জিভের অবস্থান বা ব্যাকনেস, জিভ কি সামনের দিকে নাকি পেছনের দিকে। আর 3. ঠোঁটের আকার বা রাউন্ডিং, ঠোঁট কি গোল করা নাকি ছড়ানো। এই স্লাইডারের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার মানে আমি যখন মেশিন শব্দের ই সাউন্ডকা করছি, তখন আমার জিভ সামনের দিকে এবং উপরের দিকে থাকছে। রাইট। আবার যখন ফাদার শব্দের আ সাউন্ড করছি, তখন জিভ একদম নিচে এবং পেছনের দিকে চলে যাচ্ছে। বাতাস কোথাও আটকাচ্ছে না, শুধু মুখের স্পেসটা চেঞ্জ হয়ে সাউন্ডটা বদলে যাচ্ছে। একদম ঠিক ধরেছেন। আর এই জিভের পজিশন যখন একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, তখন আমরা তাকে বলি মোনোফথং বা পিওর ভাওয়েল। আচ্ছা। কিন্তু অনেক সময় একই সিলেবেলের মধ্যে জিভ একটা পজিশন থেকে মসৃণভাবে গ্লাইড করে বা পিছলে আর একটা পজিশনে চলে যায়। তখন তৈরি হয় ডিফথং। যেমন ধরুন বয় শব্দটা উচ্চারণ করার সময় ব, অ, ই, ঠোঁট গোল অবস্থা থেকে শুরু হয়ে ছড়ানো অবস্থায় শেষ হয়, আর জিভ নিচ থেকে উপরে ওঠে। ঠিক, এখানে অ ই হলো একটা ডিফথং। আবার ইংরেজিতে ট্রিপথংও আছে, যেখানে জিভ পরপর 3টি পজিশন পার করে। 3টে পজিশন? হ্যাঁ, যেমন ফায়ার বা আওয়ার শব্দগুলোতে জিভ একটা জায়গা থেকে শুরু করে মাঝখানে একটা পয়েন্ট ক্রস করে আরেকটা জায়গায় গিয়ে শেষ হয়। কিন্তু এখানে একটা বিরাট সমস্যা আছে। কি সমস্যা? আমরা যে এত সূক্ষ্ম ফিজিক্যাল মুভমেন্ট করেই সাউন্ডগুলো তৈরি করছি, কোথায় বাতাস আটকে যাচ্ছে, কোথায় জিভ গ্লাইড করছে, সেটা তো স্পেলিং বা বানান দেখে সবসময় বোঝার উপায় নেই। সেটা ঠিক। ওই যে শুরুতে বলেছিলাম টাফ, দো, থ্রু, সাধারণ লেটার দেখে তো বোঝার উপায় নেই যে কোন ভাওয়েলটা পিওর আর কোনটা গ্লাইড করছে। ঠিক এই বিভ্রান্তি দূর করতেই ভাষাবিদরা তৈরি করেছেন আইপিএ বা ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। 1886 সালের দিকে তৈরি হওয়া এই সিস্টেমের নিয়ম খুব সিম্পল, তাই না? হ্যাঁ, খুব স্ট্রিক্ট আর সিম্পল। একটি প্রতীকের জন্য কেবল একটি সাউন্ড থাকবে এবং একটি সাউন্ডের জন্য কেবল একটি প্রতীক, কোনো লুকোচুরি নেই। মানে স্পেলিং যেমনই হোক, আইপিএ দেখলে সাউন্ডটা ক্লিয়ার। এক্স্যাক্টলি। আইপিএর মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো অ্যাকসেন্টের সঠিক উচ্চারণ কাগজে লিখে প্রকাশ করতে পারি, যাতে স্পেলিংয়ের কারণে কোনো বিভ্রান্তি তৈরি না হয়। অ্যাকসেন্ট বা উচ্চারণের ভ্যারিয়েশনের কথায় আসলে বোঝা যায় ভাওয়েল সাউন্ডগুলো কতটা ফ্লুইড। যেহেতু ভাওয়েল উচ্চারণে কোনো হার্ড ফিজিক্যাল স্টপ বা বাধা নেই, তাই এগুলো খুব সহজেই পরিবর্তন হতে পারে। রাইট। আর এই পরিবর্তনের কারণেই তো বিভিন্ন অ্যাকসেন্টের জন্ম হয়, তাই না? সোর্স ম্যাটেরিয়াল ও কম্প্যারেটিভ ডায়ালেক্টলজি নিয়ে বিশেষ করে ব্রিটিশ রিসিভড প্রোনাউন্সিয়েশন বা আরপি এবং জেনারেল আমেরিকান বা জিএ এর পার্থক্য নিয়ে বেশ আলোচনা আছে। হ্যাঁ, জেনারেল আমেরিকান এবং আরপি এর মধ্যে সবচেয়ে স্পষ্ট পার্থক্যটা দেখা যায় আর সাউন্ড উচ্চারণ করার ক্ষেত্রে, যাকে লিঙ্গুইস্টিক্সে বলা হয় রথিসিটি। রথিসিটি মানে ওই আরটা জোর দিয়ে বলা। ঠিক। জেনারেল আমেরিকান বা জিএ হলো একটা রথিক অ্যাকসেন্ট, অর্থাৎ তারা শব্দের সব জায়গায় আর উচ্চারণ করে, যেমন কার বা হার্ড। জিভের ডগাটা পেছনের দিকে কুঁচকে গিয়ে এই সাউন্ডটা তৈরি করে। আর ব্রিটিশরা রিসিভ প্রোনাউন্সিয়েশন বা আরপি হল নন রথিক। সেখানে ভাওয়েলের পরে আর থাকলে সেটা উচ্চারিত হয় না, বরং আগের ভাওয়েলটা একটু দীর্ঘ হয়ে যায়, যেমন কা বা হ্যাড। মানে ওই আরটা একদম গায়েব হয়ে যায়। হ্যাঁ, এর পাশাপাশি টি ফ্ল্যাপিংয়ের একটা ফিজিক্যাল মেকানিজম আছে। টি ফ্ল্যাপিং বলতে ওই যে আমেরিকানরা ওয়াটারকে ওয়াটার বলে, সেটার কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমেরিকান ইংরেজিতে অনেক সময় দুটো ভাওয়েলের মাঝখানে থাকা টি বা ডি এর উচ্চারণ পাল্টে গিয়ে একটা দ্রুত ড বা ফ্ল্যাপ সাউন্ডে পরিণত হয়। আচ্ছা। জিভের ডগাটা অ্যালভিওলার রিজ বা দাঁতের পেছনের তালুতে জাস্ট 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য একটা টোকা দিয়ে সরে আসে। এটাকে অ্যালভিওলার ট্যাপ বলা হয়। আচ্ছা, একটা ব্যাপারে আমি একটু পুশ ব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন। সোর্স ম্যাটেরিয়ালের ডেটা অনুযায়ী বর্তমানে ব্রিটিশ পপুলেশনের মাত্র 3 থেকে 5% মানুষ অরিজিনাল আরপি বা রিসিভ প্রোনাউন্সিয়েশনে কথা বলে।
ডেটা তাই বলছে। তাহলে ডিকশনারিতে বা ইংরেজি শেখানোর ক্ষেত্রে এখনো কেন আমরা এমন একটা অ্যাকসেন্টকে স্ট্যান্ডার্ড হিসেবে ফলো করছি যেটা খোদ ব্রিটিশরাই বেশিরভাগ ব্যবহার করে না? এটা কি নিছকই একটা ইলিট বা ক্লাস সিম্বল? এটা খুবই লজিক্যাল একটা প্রশ্ন। এর পেছনে কোনো লিঙ্গুইস্টিক শ্রেষ্ঠত্ব নেই। পুরো ব্যাপারটাই ঐতিহাসিক এবং সমাজতাত্ত্বিক। ইতিহাসটা একটু বলবেন। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ পাবলিক স্কুল যেমন ইটন, হ্যারো এবং অক্সফোর্ড কেমব্রিজের মতো ইউনিভার্সিটিগুলো থেকে এই নন রিজনাল অ্যাকসেন্টটা তৈরি হয়। এটা ছিল আপার ক্লাসের আইডেন্টিটি। ও আচ্ছা। এরপর ১৯২২ সালে যখন বিবিসি তাদের ব্রডকাস্টিং শুরু করে, তারা এই আরপিকে বেছে নেয়, কারণ এটা ছিল সেই সময়কার প্রেস্টিজ অ্যাকসেন্ট এবং পুরো ইউকেতে তুলনামূলকভাবে সহজে বোঝা যেত। কিন্তু এখন তো সময় বদলেছে। হ্যাঁ, যদিও বর্তমানে এই অ্যাকসেন্ট ব্যবহারকারীর সংখ্যা অনেক কম, তারপরও একটা ইউনিফাইড রেফারেন্স মডেল হিসেবে এটা ডিকশনারিগুলোতে টিকে আছে। তবে ভাষার বিবর্তন তো থেমে থাকে না। সোর্স বলছে বর্তমানে ইস্চুয়ারি ইংলিশ নামের নতুন একটা ভ্যারাইটি বেশ জনপ্রিয় হচ্ছে, যেটা মূলত ট্রেডিশনাল আরপি এবং লন্ডনের ওয়ার্কিং ক্লাস ককনি অ্যাকসেন্টের একটা মিশ্রণ। আধুনিক যুগে সোশিওলিঙ্গুইস্টিক ডাইনামিক্স পাল্টে গেছে। মানুষ এখন আর অতিরিক্ত এলিট বা কুইন্স ইংলিশে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, আবার একদম পিওর রিজনাল অ্যাকসেন্টও এড়িয়ে চলতে চায়। মানে মাঝামাঝি একটা রাস্তা খুঁজছে। ঠিক। এস্টুয়ারি ইংলিশ এই দুইয়ের মাঝামাঝি একটা ব্রিজ তৈরি করেছে। এর ফিজিক্যাল মেকানিজমগুলো বেশ মজাদার। যেমন যেমন এল ভোকালাইজেশন, যেখানে শব্দের শেষের এল সাউন্ডটা উচ্চারণ করার সময় জিভ আর ওপরে ওঠে না, বরং ঠোঁট গোল হয়ে সেটা একটা ওয়াই বা ভাওয়েলের মতো সাউন্ড তৈরি করে। তার মানে মিল্ক শব্দটা শুনতে মিউকের মতো লাগে। এক্স্যাক্টলি। আর এর সাথে ওই গ্লটাল স্টপের ব্যাপারটা তো আছে। এটা ফিজিক্যালি ফিল করা খুব সহজ। হ্যাঁ, খুব কমন এটা। আমরা যখন কাশির ঠিক আগের মুহূর্তটায় গলার ভেতরে শ্বাসটা আটকে ফেলি, একটা আ ও সাউন্ড করার সময় গলার ভেতরে যে ধাক্কাটা লাগে সেটাই তো গ্লটাল স্টপ। একদম নিখুঁত উদাহরণ। ভোকাল ফোল্ড দুটো শক্তভাবে একসাথে আটকে গিয়ে বাতাসের প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেয়, আর তারপর হঠাৎ করে খুলে যায়। এস্টুয়ারি ইংলিশে শব্দের মাঝখানে বা শেষে থাকা টি সাউন্ডকে প্রায় এই গ্লটাল স্টপ দিয়ে রিপ্লেস করা হয়। ফলে ফুটবল শব্দটাকে উচ্চারণ করা হয় ফুটবলের মতো করে, টি সাউন্ডটা গ্লটেসে আটকে দিয়ে। শব্দ দিয়ে হয় না। না, একদমই না। এই শব্দগুলো মিলে যখন বাক্য তৈরি হয়, তখন ভাষার নিজস্ব একটা সুর বা মেলোডি তৈরি হয়। সোর্স ম্যাটেরিয়ালে এটাকে সুপ্রাসেগমেন্টাল বা প্রোসডিক ফিচার বলা হয়েছে, মানে সাউন্ডের লেয়ারের ওপরের লেয়ার। স্পিচ ইজ নট মেয়ারলি এ সিকোয়েন্স অফ ইন্ডিভিজুয়াল ফোনেমস। একটা বাক্যের রিদম, ইমোশন বা ব্যাকরণ বোঝানোর জন্য সিলেবল এবং ওয়ার্ড স্ট্রেস এর একটা বিরাট ভূমিকা আছে। স্ট্রেস বলতে কোন সিলেবেলে জোর দিচ্ছি সেটা? হ্যাঁ, ইংরেজিতে এক একটা শব্দের নির্দিষ্ট সিলেবলে স্ট্রেস বা জোর দিতে হয়। স্ট্রেস সিলেবলগুলো সাধারণত একটু বেশি জোরে, একটু দীর্ঘ সময় নিয়ে এবং পিচ পরিবর্তন করে উচ্চারণ করা হয়। এবং শুধু স্ট্রেস পরিবর্তন করলেই যে শব্দের অর্থ এবং পার্টস অফ স্পিচ বদলে যেতে পারে, এটা তো লিটারালি মাইন্ড ব্লোয়িং। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। যেমন নাউন ভার্ব শিফটের বিষয়টা। যখন আমরা প্রথম সিলেবেলে স্ট্রেস দিয়ে বলছি রেকর্ড, তখন সেটা একটা নাউন বা বিশেষ্য। রাইট। আর যখন দ্বিতীয় সিলেবেলে স্ট্রেস দিয়ে বলছি রেকর্ড, তখন সেটা হয়ে যাচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। সেম লেগো ব্লক, শুধু জোর দেওয়ার জায়গাটা পাল্টে গেল আর পুরো গ্রামার চেঞ্জ হয়ে গেল। এর পাশাপাশি ইংরেজি ভাষার রিদমের একটা বিশেষ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে। একে বলা হয় স্ট্রেস টাইমড রিদম। এটা আবার কি? ফ্রেঞ্চ বা স্প্যানিশ ভাষার মতো সিলেবল টাইমড ভাষাগুলোতে প্রত্যেকটা সিলেবল সমান সময় পায়, অনেকটা মেট্রোনোমের টিকটক শব্দের মতো। কিন্তু ইংরেজিতে দুটো স্ট্রেস সিলেবলের মাঝখানের সময়টা সবসময় প্রায় সমান থাকে। মানে মাঝখানে অনেক সিলেবেল থাকলেও সময় এক লাগবে? হ্যাঁ, এর মানে হলো দুটো স্ট্রেস সিলেবলের মাঝখানে যদি অনেকগুলো আনস্ট্রেসড সিলেবল থাকে, তবে সেগুলোকে খুব দ্রুত বা কম্প্রেস করে উচ্চারণ করতে হয়। ও আচ্ছা। এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, যেখানে স্ট্রেস সিলেবলগুলো হলো ঢেউয়ের চূড়া। ইন্টোনেশন বা গলার স্বরের ওঠানামা যুক্ত হয়, তখন কথার অর্থ পুরোপুরি বদলে যেতে পারে। অবশ্যই। সোর্স মেটেরিয়ালে 4 ধরনের ইন্টোনেশনের কথা বলা হয়েছে: ফলিং, রাইজিং, ফল রাইজ আর রাইজ ফল। আমি যদি একটু ডেমনস্ট্রেট করে দেখাই, ধরুন কাউকে জিজ্ঞেস করছি, আর ইউ কামিং? এখানে বাক্যের শেষে স্বরটা ওপরের দিকে উঠছে বা রাইজিং ইন্টোনেশন হচ্ছে।
এটা দিয়ে একটা অনিশ্চয়তা বা প্রশ্ন বোঝানো হচ্ছে। ইয়েস, নো কোয়েশ্চেনের ক্ষেত্রে এই প্যাটার্নটা খুব কমন। কিন্তু কেউ যদি বলে আল বি ব্যাক ইন আ মিনিট, এখানে বাক্যের শেষে গলার স্বর নিচের দিকে নেমে যাচ্ছে বা ফলিং ইন্টোনেশন হচ্ছে। এটা বোঝাচ্ছে যে স্পিকার নিশ্চিত এবং কথাটা এখানেই শেষ। আবার ধরুন ফল রাইজ ইন্টোনেশন, যেখানে স্বরটা নেমে আবার ওঠে। এটা দিয়ে সাধারণত কোনো দ্বিধা, বিনয় বা অসম্পূর্ণ চিন্তা বোঝানো হয়। যেমন কেউ যদি বলে ওয়েল দ্য ডিজাইন ইজ নাইস, তার মানে সে বলতে চাইছে ডিজাইনটা ভালো হলেও তার কোনো একটা ব্যাপারের রিজার্ভেশন বা সন্দেহ আছে, সে হয়তো আরও কিছু যোগ করবে। মানে কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ, আমরা না ভেবেই প্রতিদিন ব্রেন থেকে সিগন্যাল পাঠিয়ে ভোকাল ফোল্ডের টেনশন চেঞ্জ করে এই সুরগুলো তৈরি করি। এটা সত্যি অ্যামেজিং। আজকের এই ডিপ ডাইভ আমাদের দেখালো যে স্পেলিংয়ের ওই গোলকধাঁধার নিচে আসলে ফিজিক্স আর বায়োলজির এক অসাধারণ মেকানিজম কাজ করছে। একদমই তাই। ফুসফুসের একটা সাধারণ বাতাসের ধাক্কা কিভাবে ল্যারিংসের ভাইব্রেশন, ভেলামের ওঠানামা আর জিভ ঠোঁটের সূক্ষ্ম অ্যাক্রোব্যাটিক্সের মাধ্যমে ব্রেনের জটিল ফোনোলজিক্যাল সিস্টেম বার হয়ে একটা অর্থপূর্ণ বার্তায় পরিণত হয়। এটা শুধু ফিজিক্স নয়, শুধু লিঙ্গুইস্টিক্স বা বায়োলজিও নয়, বরং সবগুলো ডিসিপ্লিনের একটা পারফেক্ট রিয়েল টাইম কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনের কথা চিন্তা করতেই আমার মাথায় একটা অদ্ভুত প্রশ্ন আসছে। কি প্রশ্ন? যখন কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার পর একটা সম্পূর্ণ নতুন ভাষা শেখে, তখন কি সে কেবল নতুন কিছু শব্দ আর গ্রামার মুখস্থ করে, নাকি তাকে তার নিজের ব্রেনের ভেতরের সেই ফোনিমের পুরনো ম্যাপটাকে ভেঙে পুরোপুরি নতুন একটা সাউন্ড সিস্টেম রিবিল্ড করতে হয়? এটা খুব গভীর একটা চিন্তা। মানে তাকে কি নতুন করে শিখতে হয় কিভাবে জিভের মাংসপেশিগুলোকে এমনভাবে বাঁকাতে হবে যা সে জীবনেও করেনি? পরের বার যখন কেউ অন্য কোনো ভাষায় কথা বলার চেষ্টা করবে, তখন যেন সে নিজের জিভ আর ঠোঁটের এই অবিশ্বাস্য কসরতগুলো একবার খেয়াল করে দেখে। হ্যাঁ, তাহলে ভাষার আসল চ্যালেঞ্জটা বোঝা যাবে। ঠিক, হয়তো তখন বোঝা যাবে টাফ, দো আর থ্রু এর বানান নিয়ে আমরা যতটাই ফ্রাস্ট্রেটেড হই না কেন, আসল ম্যাজিকটা লুকিয়ে আছে আমাদের ব্রেন আর ভোকাল ট্র্যাক্টেরই অসাধারণ পার্টনারশিপের ভেতরেই।